আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কেমন আছেন সবাই? খালেদ ভাই কেমন আছেন? আমরা গত ক্লাসে তৃতীয় অধ্যায় শেষ করছিলাম এবং বলছিলাম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের এমন কিছু প্রশ্ন পড়ব যেগুলো নতুন বইতে আছে, অর্থাৎ নতুন বই অনুযায়ী ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই প্রশ্নগুলো পুরাতন বইতে কিন্তু নাই এবং বিগত বছরে আসে নাই। কাজেই যারা বিগত বছরের প্রশ্ন ধরে প্রস্তুতি নিবেন তারা কিন্তু একটু ঝামেলায় পড়বেন যদি নতুন বই থেকে প্রশ্ন হয়। তো আজকে পরিকল্পনা ছিল, কিন্তু ওই প্রশ্নগুলোর নোট আমার কাছে আমি খুঁজে পাইনি। বোধহয় আমার গাজীপুরের বাসায় আছে, আমি হোম ডিস্ট্রিক্টে আছি, এই জন্য আমি ওখানে গিয়ে তারপরে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের অতিরিক্ত প্রশ্নগুলো ইনশাল্লাহ আমি সহজ সরল ভাবে সংক্ষিপ্ত যে ফরম্যাট আমার কাছে আছে, নোট আছে, সেটার থেকে আমি আপনাদেরকে আলোচনা করে শোনাবো। তো দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় আপনারা এটা মনে রাখবেন। তৃতীয় অধ্যায়ে সম্ভবত নতুন বইতে দেখবেন যে ফুল একটা চ্যাপ্টার জুড়েই দুইটা প্রশ্ন। ছোট ছোট অনেক প্রশ্ন হতে পারে, কিন্তু বড় দুইটা প্রশ্ন আছে, ফুল চ্যাপ্টারে ওই দুইটা ছাড়া আর কিছু নাই। ঠিক আছে, তা ওই দুইটা কিন্তু সংক্ষিপ্ত করে পড়তে হবে আপনাদের। তো ওই দুইটা প্রশ্ন কি ছিল আপনাদের যদি এক নজরে একটু দেখাই। প্রশ্ন দুইটা ছিল এরকম: অভ্যন্তরীণ বা ব্যষ্টিক পরিবেশ এবং বহিস্থ পরিবেশ বা সাধারণ বা মেগা পরিবেশ সম্পর্কে আলোচনা, একটা প্রশ্ন। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল পরিবেশগত প্রভাব ব্যবস্থাপনার পন্থা। হ্যাঁ, অনেক বড় আলোচনা, এটাকে সংক্ষিপ্ত করে আপনারা পড়বেন। এটা ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত করে আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করব। তা আজকে আমরা দ্বিতীয় তৃতীয় অধ্যায় ওইগুলো বাদ রেখে চতুর্থ অধ্যায় যাচ্ছি। মূলত দ্বিতীয় তৃতীয় অধ্যায় কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু ওই বিষয়গুলো যেমন আমার এই যে নোট সাজেশনে আপনারা জানেন নতুন বইয়ের আলোকে এক নজর দেখে নিন, এই অংশটুকু শুধু বাদ থাকলো। ঠিক আছে, তা আমরা চতুর্থ অধ্যায়ে দেখেন পাঁচটা প্রশ্ন, এখান থেকে আমরা 4 এবং 5 এই দুইটা প্রশ্ন খুব ভালো করে পড়বো। তাহলে এই অধ্যায় থেকে যদি একসেপ্ট প্রশ্ন হয় তাহলে এই দুইটার থেকেই মোটামুটি দুইটা আসার সম্ভাবনা আছে, আর যদি 1 2 3 থেকে কিছু আসতে পারে। তা আমরা প্রথমে পড়বো শিল্প পরিকল্পনার প্রকৃতি। পড়বো শিল্প পরিকল্পনা, এর বৈশিষ্ট্যটা কি বা এর রূপটা কি, এর প্রকৃতিটা কি, সেটা আমরা দেখবো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবাই দেখেন। ইনশাল্লাহ আমরা ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট একেবারে শেষ পর্যন্ত পড়বো। 9টা বা 10টা যে অধ্যায় আছে, 8টা অধ্যায় যদি 9টা থেকে থাকে সম্পূর্ণ পড়বো। এই কারণে সম্পূর্ণ পড়বেন কারণ দেখা যায় যে অনেক সময় 1 থেকে 5 পর্যন্ত কোনো কোনো চ্যাপ্টার থেকে দেখা যাচ্ছে যে একটু কঠিন মনে হতে পারে চ্যাপ্টারটা। এই জন্য আপনারা লাস্টের চ্যাপ্টার গুলো অনেক সময় প্রস্তুতির ভিতরে রাখবেন, কারণ ওই চ্যাপ্টার গুলো অনেক সময় সহজ হয়। ঠিক আছে, এই জন্য সব প্রথম দিকে সব পড়েন, পরে পরীক্ষার সময় একটু কমানো যাবে। শিল্প পরিকল্পনা কি, প্রথমে আমরা শিল্প পরিকল্পনাটা কি দেখি। শিল্প পরিকল্পনা হলো একটি প্রক্রিয়া যা শিল্প খাতের যে কার্যক্রম তার লক্ষ্য, কৌশল এবং প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করে। পরিকল্পনা কি আমরা তো জানি, শিল্প পরিকল্পনা একই জিনিস, কিন্তু শিল্প খাতের লক্ষ্য, কৌশল, প্রয়োজনীয় পদক্ষেপ। কি লক্ষ্য, কি কৌশল, লক্ষ্য অর্জনের জন্য এবং কি পদক্ষেপ নিলেন,
কি লক্ষ্য, কি কৌশল, কি পদক্ষেপ, এই তিনটা জিনিস যদি কোনো পরিকল্পনায় থাকে শিল্প খাতের জন্য, তাহলে সেটাই শিল্প পরিকল্পনা। যাতে একটি প্রতিষ্ঠান বা শিল্পের কার্যক্ষমতা বাড়ে, উৎপাদনশীলতা বাড়ে, প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করা যায়। প্রথম বড় বাক্যটা আবার একটু বুঝেন। শিল্প পরিকল্পনা হলো এমন একটি পরিকল্পনা যা শিল্প খাতে কার্যক্রমের যে লক্ষ্য, কৌশল এবং পদক্ষেপ, এই তিনটা জিনিস নির্ধারণ করে। নির্ধারণ করার ফলে কি হয়, একটা প্রতিষ্ঠান বা শিল্পের কার্যক্ষমতা বাড়ে, উৎপাদনশীলতা বাড়ে, প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি হয়। তিনটা জিনিস, কার্যক্ষমতা বাড়ে, উৎপাদনশীলতা বাড়ে, প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন হয়। একটা বাক্য গেল। শিল্প পরিকল্পনা কি সেটা যদি আসে তাহলে এতটুকু লিখবেন, মূল কথা এতটুকু লিখবেন, চাইলে মার্কস অনুযায়ী আরেকটা প্যারাগ্রাফ বাড়াবেন। দ্বিতীয় লাইনটা দেখেন, এটি একটি দীর্ঘমেয়াদী শিল্প পরিকল্পনা। কি শুধু আজকের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের জন্য? বড় বড় শিল্প প্রতিষ্ঠান কি পরিকল্পনা একদিনের জন্য নেয়? এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবং শিল্প পরিকল্পনা কি বৈজ্ঞানিক পরিকল্পনা ছাড়া হতে পারে? সম্ভব না। শিল্প পরিকল্পনা একটি দীর্ঘমেয়াদী এবং বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে, দুইটা জিনিস, দীর্ঘমেয়াদী এবং বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে শিল্প খাতের উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে সহায়তা করে। এখানে যে দুইটা বাক্য আছে, আপনি যদি মনোযোগ দিয়ে বুঝে পড়েন তাহলে এই বাক্যটাই আপনি হুবহু যেভাবে আছে লিখতে পারবেন। আমি তিনটা বলি, দুইটা বলি, এর মানে কি? এইভাবে চিন্তা করবেন যে কয়টা কিওয়ার্ডস আছে বাক্যের ভিতরে, ঠিক আছে? তাহলে পুরো বাক্যটা এভাবে বইয়ের ভাষায় লেখা যায়। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি। এবার আমরা দেখি শিল্প পরিকল্পনার প্রকৃতি, মানে শিল্প পরিকল্পনার বৈশিষ্ট্য। এখন এই একটা জিনিস পড়লে একটু ইয়া করে ঘাটাঘাটি করে যদি পড়েন তাহলে একটা প্রশ্ন দিয়ে দুইটা তিনটা প্রশ্নের আনসার করে আসা যায়, 2-3 ধরনের কাছাকাছি। সেইভাবে খেয়াল রাখবেন। দেখেন, প্রথমত শিল্প পরিকল্পনাটা দীর্ঘমেয়াদী। প্রথমত শিল্প পরিকল্পনাটা কেমন? পরের অংশ থেকে পড়েন, নিচের অংশ পড়িস না, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, দীর্ঘমেয়াদী শিল্প পরিকল্পনা সাধারণত দীর্ঘমেয়াদী পরিকল্পনা হয়ে থাকে, যার উদ্দেশ্য শিল্প খাতে ক্রমবর্ধমান উন্নতি সাধন করা। এটি সাধারণত কয়েক বছর ধরে কার্যকরী হয় এবং শিল্পের সামগ্রিক উন্নতির জন্য কাজ করে। এখানে যা আছে কি বুঝলাম আমরা, যে এটা দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ক্রমবর্ধমান উন্নতির জন্য কাজ করে, কয়েক বছর ধরে কার্যকরী থাকে এবং শিল্পের সামগ্রিক এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য এটা কাজ করে। তাহলে আমরা শিল্প পরিকল্পনার প্রথম বৈশিষ্ট্য আসলে আমরা লিখবো যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ঠিক আছে? এরপরে হচ্ছে ভবিষ্যৎ কেন্দ্রিক। একটা শিল্প কিন্তু আজকের জন্য না, আগামীতেও এই শিল্পের প্রভাব থাকবে, এই শিল্পটা আরো বড় হবে, এই শিল্প থেকে আরো অনেক শাখা প্রশাখা বের হবে, এরকম নানান কৌশল নিয়ে কিন্তু শিল্পটা যাত্রা শুরু করে। কাজে এটা ভবিষ্যৎ কেন্দ্রিক। ভবিষ্যতের জন্য নির্ধারিত লক্ষ্য এবং কৌশল নিয়ে কাজ করে। এটি একটি প্রতিষ্ঠান বা শিল্প খাতের ভবিষ্যৎ প্রবণতা। শিল্প মানে তো আমরা বুঝলাম যে ঔষধ শিল্প, শুধু একটা একটা ঔষধ কোম্পানি না, পুরো পুরো ঔষধ খাতটাই হচ্ছে ঔষধ শিল্প। কাজেই এই শিল্পটা কি করে, প্রতিষ্ঠান বা শিল্প খাতের যে ভবিষ্যৎ প্রবণতা এবং উন্নয়নের জন্য উপযুক্ত যে পদক্ষেপ সেইটা গ্রহণের জন্য পরিকল্পনা করে, ঠিক আছে? আর এই পরিকল্পনাটা যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং অনেক বড় একটা খাত, কাজেই এখানে ভবিষ্যতের কথা চিন্তা করা হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে দুটো জিনিস বুঝতে পারলাম, একটা হচ্ছে কি শিল্প পরিকল্পনার বৈশিষ্ট্য, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, একটা হচ্ছে ভবিষ্যৎ কেন্দ্রিক। দুটো শব্দ মনে রাখেন। 3 নম্বর হচ্ছে সাংগঠনিক। এইটা অবশ্যই সাংগঠনিক, যে কোনো পরিকল্পনাই সাংগঠনিক হওয়া উচিত। তার মধ্যে শিল্প পরিকল্পনাটা অবশ্যই সাংগঠনিক, একটা সাংগঠনিক রুলস মেনে চলে, একটা প্রক্রিয়া শিল্প খাতের বিভিন্ন স্তর এবং বিভাগের মধ্যে সমন্বয় সাধন করে কাজ করে। এটা সরকারি নীতি, শিল্পের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় প্রযুক্তি, মানব সম্পদ সবকিছুর উপর নির্ভরশীল একটা সাংগঠনিক কাঠামো। তার মানে শিল্প পরিকল্পনা এককভাবে কোনো পরিকল্পনা না, এটা সম্পূর্ণ একটা সাংগঠনিক কাঠামোর উপর ভিত্তি করে চলবে, ঠিক আছে? সেই সাংগঠনিক কাঠামোর যাবতীয় সবকিছু এই পরিকল্পনার মধ্যে থাকবে, তখনই তাকে আমরা শিল্প পরিকল্পনা বলতে পারবো। তার মানে প্রথম আমরা এখানে 8টা বৈশিষ্ট্য পড়বো। তো প্রথম 3টা কি, দীর্ঘমেয়াদী, ভবিষ্যৎ কেন্দ্রিক, সাংগঠনিক। 4 নম্বরটা হচ্ছে পদক্ষেপ ভিত্তিক। মানে কি, এখানে নির্দিষ্ট পদক্ষেপ এবং কার্যক্রমের সমষ্টি থাকে, অর্থাৎ একটা লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণের জন্য কি কি করতে হবে
একটা জিনিস করলে হবে না, একটা জিনিস করার পর আরেকটা জিনিস আসবে, ওটার সাথে রিলেটেড জিনিস আসবে। এইভাবে একটার পর একটা স্টেপ পার হতে হতে একটা পর্যায়ে গিয়ে টার্গেট ফিল আপ হবে। কাজেই শিল্প পরিকল্পনাটা কি পদক্ষেপ ভিত্তিক। এখানে আপনি একটা কাজ করে বসে থাকলে এই শিল্প পরিকল্পনা বাস্তবায়ন হবে না। ব্যবসায়িক লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা পরিষ্কারভাবে এই পরিকল্পনায় থাকবে। ঠিক আছে, তাহলে 8টা পয়েন্টস এর মধ্যে আমরা প্রথম যে 4টা পেলাম সেটা কি? দীর্ঘমেয়াদী, ভবিষ্যৎ কেন্দ্রিক, সাংগঠনিক, পদক্ষেপ ভিত্তিক। ঠিক আছে, 4টা। এখানে যে পয়েন্টস গুলো আছে আপনি এভাবে মনে রাখেন। এরপরে পরের যে 4টা আছে, আমরা পরের 4টা একটু দেখি। সংশ্লিষ্টতা, এখানে কি আছে দেখেন। শিল্প পরিকল্পনা শুধুমাত্র এককভাবে ওর প্রাতিষ্ঠানিক কাঠামো, সাংগঠনিক কাঠামো নিয়ে চলতে পারে না। কেননা এখানে আরো অনেক বিষয় জড়িত, যেমন কি অর্থনীতি, প্রযুক্তি, পরিবেশ, শ্রমবাজার, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সবকিছু। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে শিল্প পরিকল্পনাটা প্রণয়ন করা হয়, বাস্তবায়ন করা হয়। আমরা বুঝতে পারলাম যে অর্থনীতির সাথে সংযুক্ত, প্রযুক্তি, পরিবেশ, শ্রমবাজার, আইন, সরকার, হ্যাঁ সবকিছু, সামাজিক অবস্থা পর্যন্ত, এই সবকিছু বিশ্লেষণ করে শিল্প পরিকল্পনা গ্রহণ করা হয়। কাজে এর সাথে শিল্প পরিকল্পনা এককভাবে চলতে পারে না, এর সাথে অনেক কিছু সংশ্লিষ্টতা থাকে। এরপরে 6 নম্বরে দেখেন সংশোধনশীল। আমরা এই সংশোধনশীলটা পরে আসি, আমরা বিজ্ঞান ভিত্তিকটা পড়ি। দেখেন, শিল্প পরিকল্পনা একটি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির মাধ্যমে তৈরি হয়। আপনি শিল্প খাতের উন্নয়নের জন্য কি করবেন, কিভাবে শিল্প খাতটাকে বেগবান করবেন, কিভাবে বড় করবেন, এটার জন্য আপনার সমীক্ষা করা দরকার, পরিসংখ্যান, বিশ্লেষণ, ভবিষ্যৎবাণী পর্যন্ত করতে হবে। সম্ভাব্য সম্ভাব্য কি ঝুঁকি আছে, ঝুঁকিগুলো কিভাবে মোকাবেলা করা যাবে, এই সবকিছু কিন্তু পরিকল্পনার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তার মানে পুরো শিল্প পরিকল্পনাটা একটা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির মাধ্যমে তৈরি হবে। এটা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি বাদ দিয়ে কোনোভাবেই আপনি সনাতনী পদ্ধতির মাধ্যমে, চিন্তাধারার মাধ্যমে শিল্প পরিকল্পনা করতে পারবেন না। আপনি যদি বড় শিল্প খাতের মালিক হতে চান, পরিকল্পনা করতে চান, তাহলে আপনার বৈজ্ঞানিক বিভিন্ন ফর্মুলার মুখাপেক্ষি হতে হবে। এরপরে আমরা যদি দেখি ব্যবসায়িক কৌশল সম্পর্কিত শিল্প পরিকল্পনা, উপরে কিন্তু আমরা সংজ্ঞায় পড়ছিলাম যে একটা কৌশল। শিল্প পরিকল্পনা পুরোপুরি একটা কৌশলের উপর পরিচালিত হবে, অর্থাৎ নতুন প্রযুক্তির ব্যবহার করবেন, এটা একটা কৌশল। শ্রমিকদের দক্ষতা বাড়াবেন, এটা একটা কৌশল। উৎপাদন ক্ষমতার সম্প্রসারণ করবেন, বিপণন কৌশল, সবকিছু কিন্তু কৌশল। কাজে শিল্প পরিকল্পনার সাথে অনেকগুলো কৌশল জড়িত। সবগুলো কৌশলের সমন্বয়ে একটা ব্যবসায়িক কৌশল হবে এবং তার মাধ্যমে শিল্প পরিকল্পনাটা প্রণয়ন এবং বাস্তবায়ন হবে। ঠিক আছে, এরপরে আমরা লাস্টে যদি দেখি সংশোধনশীল। দেখেন, আমরা পরিকল্পনার চ্যাপ্টারে যা কিছু করব সব সময় পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণ, ঠিক আছে, এই সব বিষয়ে একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে সংশোধনশীল বা নমনীয়তা, নমনীয় কাঠামো। মানে কি? মানে যে পরিকল্পনাটা আমি নিলাম সেই পরিকল্পনাটা বিজ্ঞান ভিত্তিক বা বড় শিল্পের জন্য বা অনেক টাকা খরচ হবে পরিকল্পনা সংশোধন করলে, এই সব কারণে পরিকল্পনার কাঠামো নমনীয়তা রাখবো না তা কিন্তু না। তার মানে হলো পরিকল্পনা করলে, যে কোনো পরিকল্পনা তার কাঠামোটাকে নমনীয় রাখতে হবে, যাতে পরিবর্তনশীল পরিবেশ পরিস্থিতিতে সেই পরিকল্পনাটা কিছুটা হলেও সংশোধন করা যায়, অথবা যদি ভুল হয় পরিকল্পনায়, ঠিক আছে, অথবা যে কোনো পরিবেশ পরিস্থিতির পরিবর্তন, সেটা রাজনৈতিক হোক, বাজার ব্যবস্থার হোক, উৎপাদনের হোক, দুর্যোগ, ঠিক আছে, সেই পরিস্থিতিতে যাতে পরিকল্পনা একটু পরিবর্তন করা যায়, তার জন্য পরিকল্পনার কাঠামোকে নমনীয় রাখতে হবে। ঠিক আছে, এটা সমস্ত পরিকল্পনার একটা মৌলিক বৈশিষ্ট্য। কাজে শিল্প পরিকল্পনার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। পরিবর্তনশীল পরিস্থিতির সাথে মানিয়ে যেতে চলতে পারে শিল্প পরিকল্পনা, সেই জন্য সংশোধনশীল করতে হবে। অপ্রত্যাশিত পরিস্থিতি বা বাজারে পরিবর্তনের শিল্প পরিকল্পনায় যাতে সংশোধন করা যেতে পারে। তাহলে দেখেন, শিল্প পরিকল্পনার মৌলিক 8টা পয়েন্টস কিন্তু এখানে আনা হয়েছে, আপনি একটু ভেঙে ভেঙে বুঝে পড়বেন। তাহলে কি কি হলো, আমি একটু প্রথম থেকে পড়ি। দীর্ঘমেয়াদী, ভবিষ্যৎ কেন্দ্রিক, সাংগঠনিক, পদক্ষেপ ভিত্তিক, এই 4টা। এর পরের 4টা কি? সংশ্লিষ্টতা, বিভিন্ন দিকের সাথে সংশ্লিষ্ট। এরপর হচ্ছে সংশোধনশীল, বিজ্ঞান ভিত্তিক, ব্যবসায়িক কৌশল সম্পর্কিত। আপনি সংশোধনশীলটা শেষে দিয়ে, ঠিক আছে। তাহলে এই হলো 8টা। এবার যদি আমরা উপসংহার দেখি, শিল্প পরিকল্পনার প্রকৃতি হলো এটি একটি বৈজ্ঞানিক, সুশৃঙ্খল এবং বহু পর্যায়ের প্রক্রিয়া।
বৈজ্ঞানিক সুশৃঙ্খল বহু পর্যায়ের প্রক্রিয়া যা শিল্প খাতে উন্নতির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। এটি ভবিষ্যৎ প্রবণতা এবং বাজারের অবস্থার উপর ভিত্তি করে তৈরি হয় এবং শিল্প খাতের সুষ্ঠু পরিকল্পনার জন্য একটি দিক নির্দেশনা প্রদান করে। তাহলে আমরা এই প্রশ্নটা আশা করি শিল্প পরিকল্পনার প্রকৃতি আসলে বা বৈশিষ্ট্য আসলে এখানে যারা আছেন সবাই বোধহয় লিখতে পারবেন একবার একটু চোখ গোলাই গেলে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে, পারবেন আপনারা। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আর একটা প্রশ্ন কি আছে এখানে। পরিকল্পনার সংজ্ঞা, পরিকল্পনার পদক্ষেপ, শুধু পরিকল্পনা। আর একটা আছে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য, পরিকল্পনার প্রকৃতি। পরিকল্পনার প্রকৃতি মানে পরিকল্পনার বৈশিষ্ট্য। আর একটা আছে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য। আপনি দুইটা উত্তম আসলেও যা, শুধু পরিকল্পনা আসলেও তা। ঠিক আছে, এবার আমরা পরিকল্পনা কাকে বলে আর পরিকল্পনা পদক্ষেপ পড়লে কিন্তু আমাদের চতুর্থ অধ্যায় এইগুলো বাদে হয়ে যাবে, এইগুলো বাদে। ঠিক আছে, এগুলো আমরা পরে পড়বো। শুধু মৌলিক সম্পদ, মৌলিক ব্যবস্থাপনা এবং মানব সম্পদ ব্যবস্থাপনায় এই নতুন পুরাতন বই থাকার কারণে এরকম কিছু বিষয় আছে, এগুলো আপনাদের পড়তে হবে, অন্য সাবজেক্টে নাই। ঠিক আছে, এবার তাহলে এই প্রশ্নটা আমরা পড়বো, পরিকল্পনার সংজ্ঞা। আচ্ছা, পরিকল্পনা কি? এই যে পরিকল্পনার সংজ্ঞা, অথবা পরিকল্পনার সংজ্ঞা দিন। এই যে পরিকল্পনার পদক্ষেপ, আমরা এই 5 নম্বর প্রশ্নটা পড়ি। শুনতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা পড়বো 5 নম্বর প্রশ্ন। দেখেন, পরিকল্পনার পরিকল্পনা কাকে বলে? দেখেন, পরিকল্পনা হলো ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ এবং সেই লক্ষ্য অর্জনের জন্য উপযুক্ত কৌশল, সংস্থান এবং কার্যক্রম নির্ধারণের একটি প্রক্রিয়া। কৌশল, সংস্থান মানে সবকিছু জোগাড় করা, এবং কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেটা নির্ধারণের একটা প্রক্রিয়া। আমরা আবার পড়ি, দেখেন, পরিকল্পনা হলো ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ, 1 নাম্বার কথা, এবং সেই লক্ষ্য অর্জনের জন্য উপযুক্ত কৌশল, সংস্থান এবং কার্যক্রম নির্ধারণের একটি প্রক্রিয়া। এটি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী যা প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নে দিক নির্দেশনা প্রদান করে এবং সম্ভাব্য ঝুঁকি এড়িয়ে সফলতা নিশ্চিত করতে সহায়তা করে। আবার পড়ি, দেখেন, পরিকল্পনার সংজ্ঞা। পরিকল্পনা হলো ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ এবং সেই লক্ষ্য অর্জনের জন্য 3টা জিনিস: উপযুক্ত কৌশল, সংস্থান, কার্যক্রম নির্ধারণের একটি প্রক্রিয়া। দ্বিতীয় বাক্যে কি আছে দেখেন, এটি অর্থাৎ পরিকল্পনা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী, প্রথম কার্যাবলী বলা চলে, যা প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নের দিক নির্দেশনা দেয় এবং সম্ভাব্য ঝুঁকি এড়িয়ে সফলতা নিশ্চিত করতে সহায়তা করে। বুঝতে পারছেন? ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটা কি করে? প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নের দিক নির্দেশনা দেবে, পাশাপাশি সম্ভাব্য যে ঝুঁকি থাকবে সেই ঝুঁকি এড়িয়ে কিভাবে সফলতা লাভ করা যায় সেটা সহযোগিতা করবে। তাহলে আমরা পরিকল্পনা কাকে বলে সেটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? বলতে পারবেন এখনই? ইনশাল্লাহ পারবো ভাই। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার দেখি পরিকল্পনার পদক্ষেপগুলো কি কি।
8টা পদক্ষেপ আছে, যদি 8 মার্কে আসে তাহলে 8টা লিখবেন, এই জন্য 8টা রাখা হয়েছে। পরিকল্পনা করার জন্য কয়েকটি ধাপে কাজ করতে হয়। এই পদক্ষেপগুলো কিন্তু একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল লিখতে হবে, ঠিক আছে? আপনাকে একটু ধরাই দিলে আপনারা বুঝতে পারবেন, এখনই হয়ে যাবে। পরিকল্পনা করার জন্য কয়েকটি ধাপে কাজ করতে হয় যা সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে পরিচালিত হয়। আমরা এই ধাপগুলো আলোচনা করব। পরিকল্পনা যদি আসে অথবা সিদ্ধান্তের একটা চ্যাপ্টার আমাদের আছে বইতে, বোধহয় এটা মৌলিক ব্যবস্থাপনায় বোধহয় আছে। সিদ্ধান্ত বলেন, পরিকল্পনা গ্রহণ বলেন, একই জিনিস। এই যে কাছাকাছি জিনিস, এই জিনিসগুলোর ক্ষেত্রে ধারাবাহিকভাবে এর পদক্ষেপগুলো বা প্রক্রিয়া লিখতে হয়। তা আমরা এখানে দেখব পরিকল্পনা নেবার জন্য প্রথমে আমাদের কি করতে হয় এবং সর্বশেষে আমাদের কি করতে হয়। দেখেন, প্রথমে হচ্ছে পরিকল্পনা আপনি একটা করবেন। মনে করেন আপনি ঢাকা যাবেন, তাহলে এই উদ্দেশ্যটা, কেন যাবেন ঢাকা, আগে তো আপনাকে উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, ঠিক না? করলেন, ঢাকা যাবেন, এই কারণে উদ্দেশ্য নির্ধারণ হলো। এরপরে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ, আপনি ঢাকা যাবেন, আবহাওয়া কেমন, রাস্তাঘাটের অবস্থা কেমন, রাজনৈতিক পরিস্থিতি কেমন, ঠিক আছে, গাড়ি ভাড়া কেমন, আপনি বাসে যাবেন না হেলিকপ্টারে যাবেন না ট্রেনে যাবেন, কারণ আপনার প্রয়োজনটা কি ছিল বলেন? হাসপাতালে যাওয়া, রোগী দেখতে যাওয়া, নাকি রোগী নিয়ে যাওয়া, নাকি বেড়াতে যাওয়া? এই যে বিষয়গুলো, উদ্দেশ্যটা কি সেটা নির্ধারণ করার পরেই কিন্তু দ্বিতীয় স্টেপে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে বর্তমান পরিস্থিতির সাথে আপনার উদ্দেশ্য সামঞ্জস্যপূর্ণ কিনা। ক্লিয়ার? দুইটা তার ধারাবাহিকতা আছে কিনা দেখেন। এরপরে পরিকল্পনার বিকল্প পন্থা নির্ধারণ। মনে করেন আপনি বিশ্লেষণ করলেন যে ঢাকা যাবেন, কিন্তু অনেক সময় লাগবে, 4 ঘন্টা লাগবে। এখন আপনাকে আছে কি, আপনার পায়ে হাঁটার ব্যবস্থা আছে, তারপরে আপনার ট্রেনে যাওয়ার ব্যবস্থা আছে, বাসে যাওয়ার ব্যবস্থা আছে, ঠিক আছে, বা মোটর সাইকেলে যাওয়ার ব্যবস্থা আছে। যাই হোক, এই 4টা যদি আমরা বিকল্প ধরি, তাহলে এই বিকল্পগুলো আপনি নির্ধারণ করবেন, 1 2 3 4 করে বিকল্পগুলো নির্ধারণ করলেন। করার পরে 4 নম্বর স্টেপে বিকল্পগুলোর মূল্যায়ন করলেন। 1 নম্বরে ছিল কি, পায়ে হাঁটা, আপনি পায়ে হেঁটে যেতে আপনার কয়েকদিন লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি সাইকেলে মোটরসাইকেলে গেলে সেটাও আপনার জন্য ঝুঁকি, আপনি বৃষ্টিতে ভিজে যাবেন, ঠিক আছে। তারপরে বাসে, ট্রেনে গেলে আপনি তাড়াতাড়ি যেতে পারবেন, বাসে গেলে আপনার একটু বেশি সময় লাগবে, আবার ট্রেনের টাইমের সাথে আপনার টাইম মিলতেছে না। এই যে বিকল্পগুলো মূল্যায়নের জন্য বিভিন্ন বিশ্লেষণ আছে, 4টা জিনিস, 4টা বিকল্পের সবকিছু বিশ্লেষণ করে আপনি মূল্যায়ন করে খাতায় লিখে রাখলেন যে পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, ঠিক আছে। ট্রেনে গেলে আপনাকে সকাল 9টায় উঠতে হবে, কিন্তু আপনি যেতে চান 6টায়, তার মানে বাসে যেতে হবে। এইভাবে সবগুলো সুবিধা অসুবিধা আপনি লিখলেন। তাহলে এবার আমাকে বলেন যে 1 নাম্বার, 2 3 4, এই 4টার মধ্যে কি ধারাবাহিকতা আছে না? যদি থাকে তাহলে এই পয়েন্টস গুলো কি আমাদের এলোমেলো ভাবে লেখার দরকার আছে, মুখস্থ করার দরকার আছে? এখানে কিন্তু ধাপ ধাপ বলছে, ধাপ বললে, প্রক্রিয়া বললে, ঠিক আছে, তখন কিন্তু আমরা পয়েন্টস গুলো ধারাবাহিক ভাবে আসবে। তার মানে প্রথমে উদ্দেশ্য নির্ধারণ, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ, পরিকল্পনার বিকল্প পন্থা নির্ধারণ, বিকল্পগুলো মূল্যায়ন। 4টা জিনিস গেল। পরের 4টা দেখেন, বিকল্প মূল্যায়ন করলাম, পায়ে হাঁটা, ট্রেন, বিমান, এগুলো আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, মোটর বাইক, সবকিছু সিলেক্ট করার পরে আমরা এই 4টা থেকে সেরা একটা বিকল্প নির্বাচন করব। সেরা বিকল্পটা কি? হেলিকপ্টার কি সেরা বিকল্প বলেন? হেলিকপ্টারে যেতে গেলেও আপনাকে অনেক টাকা খরচ করতে হবে, কাজে আপনার কাছে টাকা নাই বিধায় আপনি চিন্তা করে দেখলেন যে না, সবচেয়ে ভালো হয় বাসে, ঠিক আছে, কারণ ট্রেনে গেলে আপনার কম টাকায় যেতে পারবেন, কিন্তু আপনার সময়ের সাথে মিলতেছে না, কাজে আপনি সবকিছু বিবেচনা করে নির্ধারণ করলেন যে না, বাসেই আমাকে যেতে হবে সকাল 6টায়। তার মানে 5 নম্বরে যে সেরা বিকল্প নির্বাচন করলাম, এটা আপনারা বুঝতে পারছেন পয়েন্টস। এরপরে 6 নম্বরে দেখেন, আপনি যে বাসে যাবেন সেরা বিকল্প কিন্তু বেছে ফেলছেন। এখন পরিকল্পনার বাস্তবায়ন কৌশলটা কি হবে? আপনি কয়টায় উঠবেন ঘুম থেকে, কয়টায় রওনা দিবেন, বাসে যাবার পরে আপনি কি কি সাথে নিবেন, টিকিট কাটছেন কিনা, ঠিক আছে, কয়টায় আপনাকে উপস্থিত থাকতে হবে, এই যে যাবতীয় যা কিছু আছে, কত টাকা লাগবে, হ্যাঁ, এই সব কিছু কিন্তু আপনার বাস্তবায়ন কৌশলের মধ্যে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 7 নম্বরে দেখেন, পরিকল্পনার বাস্তবায়ন করার পালা। বাস্তবায়ন কৌশলটাই কিন্তু বাস্তবায়ন না, বাস্তবায়নের কৌশল নির্ধারণ করে ব্যাগ গোছালেন, ঠিক আছে, রওনা দিলেন, কিন্তু আপনি বাস্তবায়ন করলেন কখন? আপনি ঢাকা যাচ্ছেন, গাড়িতে উঠে বসলেন, সেটা হচ্ছে বাস্তবায়ন, ঠিক আছে। এরপরে দেখেন, বাস্তবায়ন হয়ে গেল, আপনি ঢাকা যাচ্ছেন, এরপরে আর কোনো কাজ নাই, কিন্তু একটা কাজ থেকে যায়, সেটা কি জানেন? পরিকল্পনার পর্যবেক্ষণ ও মূল্যায়ন। আপনি ঢাকা যাবার পথে পর্যবেক্ষণ করলেন যে আসলেই কি আপনার সুবিধাজনক হচ্ছে কিনা বাসে যাওয়াটা, ঠিক আছে, আপনি দ্রুততম সময় যেতে পারলেন কিনা, জ্যামে বসে থাকা লাগলো কিনা। যদি বোঝেন যে না, ওই 6টায় গিয়ে আপনি যে কয়টায় ঢাকা নামছেন
তার থেকে ট্রেনে যদি 9টার সময় ট্রেনে উঠতেন তাহলে ঠিক একই সময় নামতে পারতেন, কারণ বাসে আপনার বেশি সময় লেগে গেছে। তাহলে আপনি কি করতে পারেন, তাৎক্ষণিকভাবে বাসের যাত্রা পথে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। এটা তো বাসের এক্সাম্পল দিলাম, মানে অন্য যে কোনো কাজের ক্ষেত্রে কাজ চলাকালীন সময় পরিবর্তন করা যায়। আবার অথবা হতে পারে আপনি পরবর্তীতে আর বাসে গেলেন না, আপনি ট্রেনে গেলেন। ঠিক আছে, তার মানে পরিকল্পনার পর্যবেক্ষণ এবং মূল্যায়ন এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কেউ যদি চায় সে দিতে পারে কি পরিকল্পনার সংশোধন বা পরিকল্পনার কাঠামো নমনীয়করণ, এগুলো দিতে পারেন। তবে এই পয়েন্টের ভিতরে বাকি সবকিছু চলে আসবে। ঠিক আছে, এবার বলেন এই যে 8টা পয়েন্টস আমি যেভাবে বুঝাই দিলাম আপনারা বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই অধ্যায়ে কিন্তু দুইটা প্রশ্ন, ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন হয়ে গেল আপনাদের জন্য। শুধু বাকি থাকলো কি, আমি যদি দেখি এখানে এই যে 4 এবং 5 হয়ে গেল, শুধু বাকি থাকলে এইগুলো। ঠিক আছে, তাই এগুলো আমরা যেহেতু এগুলো এগুলো বোধ হয় আচ্ছা, এইগুলো আমরা প্রত্যেকটা অধ্যায়ে বাদ রেখে গেলাম। ঠিক আছে, আমরা পরে ধরবো এক একদিন দুইটা অধ্যায় করে শেষ করে দিলে 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, 2-3টা করে শেষ করবো আমরা। ঠিক আছে, তাহলে আপনারা এই দুইটা প্রশ্ন বুঝতে পারলেন। ঠিক আছে, এখন আমি সময় আছে আরো ধরবো, পঞ্চম অধ্যায় পড়বো কিনা বলেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখেন উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা কি, এই ছোট্ট সংজ্ঞাটা আমরা একটু দেখি। দেখেন উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা, এটা পড়ার সময় দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ এমবিও, এইটাকে বলা হয় উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা। এখন এটা কিন্তু একটা থিওরি, একটা মডেল। ঠিক আছে, এইটার এই যে মনীষী পিটার এফ ডাকার না ড্রাকার, এটা কি হবে উচ্চারণটা ভুল আছে কিনা। আচ্ছা, মনীষী পিটার এফ ডাকারি সম্পদ ব্যবস্থাপনা উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা উল্লেখ করেন। এখন আপনি যদি উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা কি এটাকে যদি আপনি মডেল হিসেবে চিন্তা না করে সাধারণভাবে বুঝেন যে ব্যবস্থাপনাটা হবে উদ্দেশ্য ভিত্তিক, অর্থাৎ ব্যবস্থাপনাটা কোনো না কোনো উদ্দেশ্যকে সামনে রেখে পরিচালিত হবে, সেটাই উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা। আপনি যদি এইভাবে সাধারণভাবে শব্দে যা বুঝতেছেন তাই লিখে সংজ্ঞা দিয়ে দেন, তাহলে সেটা সংজ্ঞা হবে। আমার কথা বুঝতে পারতেছেন? আর যদি আপনি জেনে থাকেন যেটা একটা মডেল উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা, তাহলে অবশ্যই আপনাকে এই মনীষীর নাম লিখতে হবে, এমবিও লিখতে হবে, এই যে উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার একটা প্রামাণ্য সংজ্ঞা আছে এই সংজ্ঞাটা দিতে হবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? কারণ এখানে দেখেন উদ্দেশ্য কাকে বলে, আসলে কিন্তু উদ্দেশ্য আলাদা বিষয়, শুধু উদ্দেশ্য, ব্যবস্থাপক উদ্দেশ্য এটা আলাদা বিষয়। কিন্তু যদি 4 নাম্বার, 6 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার এই 4টা প্রশ্ন আসে উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ এমবিও, এই 3টা জিনিস, তাহলে কিন্তু আপনাকে ওই মডেলের আলোকে চিন্তা ভাবনা করতে হবে, ওই মডেলের সংজ্ঞাটা দিতে হবে। ঠিক আছে, আর যদি শুধু উদ্দেশ্য আসে তখন আপনি শুধু উদ্দেশ্যটা কি সেইটার আলোকে সংজ্ঞা দিবেন। আমার কথা বুঝতে পারছেন? ভাই অষ্টম ব্যাচে উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থা কি সংজ্ঞা, উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থার অত্যাবশ্যক উপাদান সমূহ, উদ্দেশ্য প্রতিষ্ঠা ও অর্জনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার, এই 3টে প্রশ্নই অষ্টম ব্যাচে এসে গেছে। হ্যাঁ ঠিক আছে, অষ্টম ব্যাচে তো ফার্স্ট সেমিস্টারের যে 2টা পরীক্ষা হয়েছে সেই 2টা তো আপনার হুবহু রিপিট হয়েছিল বিগত বছরের প্রশ্ন কোনো একটা কারণে, ঠিক না? এখন ওই রিপিট হবার কারণে ওরকম ভাবে আসছে, তা আমরা ওই প্রশ্নগুলো চাইলে বাদ দিতে পারি।
আবার বাদ দিলেও কিন্তু রিস্ক থেকে যায়, কারণ ওই প্রশ্নগুলো থেকে একটা করে প্রশ্ন 2-3-4টা প্রশ্ন আসতেই পারে আপনাদের, কারণ এগুলো সম্পূর্ণ হুবহু রিপিট হয়েছে। ওই রিপিট হবার কারণে ওই প্রশ্নগুলো আপনাদের জন্য কিন্তু গুরুত্ব হারায় নাই। আপনারা বুঝতে পারছেন বিষয়টা? ভাইয়া, জি আমরা যেহেতু শেষ পর্যন্ত ইম্পর্টেন্ট গুলি দেখব, তাহলে মনে হয় যে মানে অষ্টম ব্যাচে যেগুলো আসছে আমরা স্কিপ করলেও সমস্যা হবে না। না, যদি স্কিপ করেন একবার আপনার চোখ বুলাই যেতে হবে, এবং ওটা আপনি যাতে আসলে লিখতে পারেন। আমরা বিগত অষ্টম ব্যাচ না, আমরা যে কোনো বছরের আমরা যারা অষ্টম সেকেন্ড সেমিস্টারের প্রস্তুতি নিব, যারাই থাকি না কেন, আমাদের কেবলই বিগত বছরের প্রশ্নটা আমরা যাতে ওখান থেকে একটা প্রশ্ন রিপিট হলে অবশ্যই একটা না একটা দুটো প্রশ্ন রিপিট হবেই, এরকম হয়, আপনি ঘেটে দেখেন। ঠিক আছে, হলে যাতে আমরা লিখতে পারি, তার জন্য আমাদের ওই প্রশ্নগুলোর উত্তরটা কেমন হবে, কি আছে, আমরা একবার একটু তাকাই বুঝে গেলেও যাবো, বানাই লিখলেও লিখতে পারবো। ঠিক আছে, আমরা পড়লাম না, কিন্তু আপনারা নিজে থেকে পড়ে নিবেন। আচ্ছা, এবার দেখি, দেখেন উদ্দেশ্যবিধি ব্যবস্থাপনাটা কি। পুজ ওয়েরিস, এই যে সংজ্ঞাটা দেখেন, এই সংজ্ঞাটা, এই বিজ্ঞানীর এই সংজ্ঞাটা, পণ্ডিতের এই সংজ্ঞাটা আমরা যদি হুবহু মুখস্থ করি তাহলে আমাদের একটা সুবিধা আছে। উদ্দেশ্যবিধি ব্যবস্থাপনাটা যদি আসে, যদিও এটা বিগত কেবলই আগের বছরে আসছে, ঠিক আছে, এই জন্য হয়তো মনে করবেন যে আসবে না, কিন্তু এই চ্যাপ্টারটা উদ্দেশ্যাবলী, চ্যাপ্টারের নাম কি উদ্দেশ্যাবলী, ঠিক না? কাজে এই চ্যাপ্টারের মৌলিক কিছু সংজ্ঞা আছে, যেমন উদ্দেশ্য কাকে বলে আর উদ্দেশ্যবিধি ব্যবস্থাপনা কি, এই দুইটা জিনিস এই চ্যাপ্টারের মৌলিক বিষয়। কাজে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের মৌলিক সংজ্ঞাটা, মানে মূল যে বিষয়টা তার সংজ্ঞাটা আমরা পড়ব। ঠিক আছে, তবে নতুন বইতে বোধহয় উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার চেয়ে উদ্দেশ্য কাকে বলে, উদ্দেশ্য কি, এই বিষয়ে বেশি আলোকপাত করছে, ঠিক না? জি। তাহলে এই জন্য আপনাদের দুইটাই খেয়াল রাখতে হবে, তবে উদ্দেশ্যটা আপনারা পড়বেন। যাই হোক, এবার আমরা উদ্দেশ্য ব্যবস্থাপনাটা কি সেটা দেখি। এটা আসলেও আপনাদের পড়তে হবে, এই জন্য আমি ডাবল স্টার দিছি। দেখেন, আধুনিক ব্যবস্থাপনা জগতে উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার উদ্ভাবন ও উন্নয়ন অতি গুরুত্বপূর্ণ দিক। যে কোনো প্রতিষ্ঠানের জন্য উদ্দেশ্য অবশ্যই সহজ, স্বচ্ছ ও বোধগম্য হতে হবে। তিনটা জিনিস, এই সত্যটি অনুধাবনের মাধ্যমে মনীষী পিটার এফ ডাকারি সর্বপ্রথম উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার উল্লেখ করেন। আবার পড়ি, দেখেন, আধুনিক ব্যবস্থাপনা জগতে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার উদ্ভাবন এবং উন্নয়ন অতি গুরুত্বপূর্ণ। যে কোনো প্রতিষ্ঠানের জন্য উদ্দেশ্য অবশ্যই সহজ, স্বচ্ছ এবং বোধগম্য হতে হবে। এই সত্য অনুধাবন করে মনীষী পিটার এফ ডাকারি সর্বপ্রথম উদ্দেশ্যবিধি ব্যবস্থাপনার প্রবর্তন করেন বা উল্লেখ করেন। বস্তুত উদ্দেশ্যবিধি ব্যবস্থাপনা হচ্ছে, দেখেন কি বলছে, ব্যবস্থাপনার উদ্দেশ্যের প্রতিফলন। উদ্দেশ্যবিধি ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনায় উদ্দেশ্যের প্রতিফলন। আপনি যে উদ্দেশ্যে ব্যবস্থাপনাটা করবেন তার প্রতিফলন ব্যবস্থাপনায় আছে কিনা। একে সংক্ষেপে এমবিও বা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, পুরোটা লিখে দেন, এমবিও বাদ না দিয়ে পুরোটা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ বা ব্র্যাকেট এমবিও বলে। কুজ ওয়েরিস লক্ষ্য ভিত্তিক ব্যবস্থাপনাকে, এখানে লক্ষ্য আছে কিন্তু এটা উদ্দেশ্য ভিত্তিক, একই জিনিস, উদ্দেশ্য লক্ষ্য এক জিনিস, ঠিক আছে। উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনাকে একটি ব্যাপক ব্যবস্থাপকীয় সিস্টেম হিসেবে সংজ্ঞায়িত করেছেন। দেখেন, একটা জিনিস বলি, দেখেন এখানে প্রশ্নটা উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার, দেখেন এই প্রশ্নটা এখানে নাই, আমার একটু কনফিউশন তৈরি হয়েছিল। সাংগঠনিক আচরণে যে একটা চ্যাপ্টার আছে উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যবিধি ব্যবস্থাপনার কিছু অংশ আছে, সেখানে একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা কি আমি একটু বলি, মন দিয়েন। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা একটি ব্যাপক ব্যবস্থাপকীয় সিস্টেম, বিষয়টা ব্যাখ্যা করো, প্রশ্নটা এরকম। তাহলে এই যে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনাকে ব্যাপক ব্যবস্থাপকীয় সিস্টেম যে বললো, আর এটা ব্যাখ্যা করতে বললো, এই কথাটা কিন্তু কুজ ওয়েরিস এর সংজ্ঞা থেকেই কিন্তু প্রশ্নকর্তা নিছেন, এবং ওনার সংজ্ঞার আলোকেই
উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনাকে ব্যাপক ব্যবস্থাপক সিস্টেম বলা হয়েছে এবং ব্যাখ্যা করতে বলছে। সাংগঠনিক আচরণের প্রশ্নটা যদি ইম্পর্টেন্ট থেকে থাকে আপনাদের, তাহলে ওটা পড়ার সময় আপনাকে কিন্তু অবশ্যই এই সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, কারণ এই সংজ্ঞার আলোকেই কিন্তু এটাকে ব্যাপক ব্যবস্থাপক সিস্টেম বলা হয়েছে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। জি ভাই, বুঝতে পারছি। এই জন্য কিন্তু এই সংজ্ঞাটা আমি আমার পরীক্ষার সময় আমি পুরো মুখস্থ করে ফেলছিলাম এবং শব্দ শব্দ এখানে বাংলায় যা আছে সেভাবে লিখছিলাম। দেখেন আমি পড়ি, লক্ষ্যভিত্তিক উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা একটি ব্যাপক ব্যবস্থাপকীয় সিস্টেম। এতটুকু আগে পড়েন। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা একটি ব্যাপক ব্যবস্থাপকীয় সিস্টেম যা ব্যবস্থাপকীয় কার্যক্রম সমূহকে, আবার পড়ি দেখেন, উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা একটি ব্যাপক ব্যবস্থাপকীয় সিস্টেম যা ব্যবস্থাপকীয় কার্যক্রম সমূহকে, কাকে? ব্যবস্থাপকীয় কার্যক্রম সমূহকে কি করে? সুবিন্যস্তভাবে সমন্বিত করে। এবং দুটা জিনিস করে, একটা তো বললাম সুবিন্যস্তভাবে সমন্বিত করে। কাকে করে? ব্যবস্থাপকীয় কার্যক্রম সমূহকে। এবং কার্যকর দক্ষতার সাথে, এখানে দুটা জিনিস শব্দ মনে রাখবেন, কার্যকর দক্ষতার সাথে সাংগঠনিক ও ব্যক্তিক লক্ষ্যমালা। আবার পড়ি, কার্যকর দক্ষতার সাথে সাংগঠনিক ও ব্যক্তিক লক্ষ্যমালা অর্জনের নিমিত্তে সচেতনতার সাথে প্রয়াস চালায়। ঠিক আছে, সংজ্ঞাটা আপনারা পড়েন। লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা একটি ব্যাপক ব্যবস্থাপকীয় সিস্টেম যা ব্যবস্থাপকীয় কার্যক্রম সমূহকে সুবিন্যস্তভাবে সমন্বিত করে এবং কার্যকর ও দক্ষতার সাথে সাংগঠনিক ও ব্যক্তিক লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্তে সচেতনতার সাথে প্রয়াস চালায়। আমি একটু মাঝে মধ্যে দেখছি, কিন্তু আমি এটা মুখস্থই বললাম। তো আপনারা এটা পড়বেন, হ্যাঁ, কারণ এটা পড়লে দুইটা সাংগঠনিক আচরণেও কিন্তু কাজে লাগবে এই সংজ্ঞাটা। সাংগঠনিক আচরণের প্রশ্নটা আমি নোটে সুন্দর করে লেখা আছে, আমি আপনাদের ভেঙে চুরে বোঝাই দেবো, সুন্দর একটা কাঠামো দিব, আপনারা ওই কাঠামোটা ফলো করলে ভালো করে লিখতে পারবেন প্রশ্নটা। ওটা বোধহয় বইতে হুবহু নাই। যাই হোক, এবার দেখেন, উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে তার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং উদ্দেশ্য সফলভাবে অর্জন করতে সাহায্য করে এবং এটি একটি সুসংগঠিত কাঠামোর মধ্যে পরিচালিত হয় যাতে কাজের প্রতি সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকে। তাহলে এই প্রশ্নটা আশা করি সবার হয়ে যাবে, তাই না? এবার আমরা দেখেন উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার প্রক্রিয়া আলোচনা করুন। আমরা প্রক্রিয়া পড়ব। প্রক্রিয়া কি, কত নাম্বারে আছে? 4 নাম্বারটা। 4 নাম্বার। এটাও কিন্তু প্রক্রিয়া। আমি বললাম একটু আগে যে প্রক্রিয়া, ধারাবাহিক, ধাপ এগুলো আসলে, ঠিক আছে, এই পয়েন্টস গুলো কিন্তু এলোমেলো করে লেখা যায় না, একটার সাথে একটা রিলেটেড থাকে, সিরিয়াল বাই সিরিয়াল লিখতে হয়, বুঝতে পারছেন? তাহলে আমরা দেখি এখানে, উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা হলো একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করার একটি প্রক্রিয়া। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে লক্ষ্য অর্জন করতে পারে এবং সংস্থানগুলোকে তখন ব্যবহার করে। সংস্থা মানে সম্পদগুলোকে যেগুলো জোগাড় হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছেন কথাটা? এবার আমরা উদ্দেশ্য ভূমিকাটা পড়লাম। এবার আমরা দেখি ব্যবস্থাপনার প্রক্রিয়া, প্রধান পর্যায় প্রক্রিয়া, ধাপ। দেখেন সিরিয়াল লিখতে হয়। প্রথমটা কি আছে? উদ্দেশ্য নির্ধারণ। আপনি যে উদ্দেশ্যটা যদি হয় স্মার্ট, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট, টাইম বাউন্ড। স্মার্ট যদি হয়, এখানে যে স্মার্ট বলতে আমরা যা বোঝাচ্ছি, এখানে যদি এই কথাটা আপনি লিখে দেন তাহলে আপনার মার্কস ভালো আসবে, ঠিক আছে? স্মার্ট হতে গেলে এই যে স্মার্টের প্রত্যেকটা অক্ষরে যে শব্দগুলো হয়, এই শব্দগুলো যদি পরিপূর্ণ থাকে উদ্দেশ্যের মধ্যে, তাহলে উদ্দেশ্যটা ভালো হবে, ঠিক আছে? আপনি উদ্দেশ্য নির্ধারণ করলেন। প্রথমে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার যে প্রক্রিয়া, তার প্রথম কাজ হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ করা। আপনি যে বললাম ঢাকা যাবেন, ওই সেম একই এক্সাম্পল দিয়ে যদি ধরেন তাহলে উদ্দেশ্য নির্ধারণ করলেন। 2 নম্বরে হচ্ছে আপনি পরিকল্পনা প্রণয়ন করলেন, কিভাবে যাবেন। তারপর হচ্ছে যাবার জন্য আপনার টাকা, টিকিট কাটলেন, সম্পদ বরাদ্দ করলেন, উৎপাদন করবেন, মনে করেন একটা কারখানা দিলেন, সেটার ক্ষেত্রে যা হবে দেখেন সম্পদ বরাদ্দ করলেন। তারপর হচ্ছে কার্যকরী কর্মকাণ্ড শুরু করলেন, অ্যাকশন প্ল্যান এক্সিকিউশন শুরু করলেন, কাজ শুরু করলেন, ঠিক আছে? এরপরে 5 নম্বর হচ্ছে দিক নির্দেশনা এবং প্রেরণা দিলেন,
দেখেন প্রথম চারটাকে আপনি আবার বোঝাই আমি আপনাকে। প্রথম উদ্দেশ্য নির্ধারণ করলেন, পরিকল্পনা প্রণয়ন করলেন, সম্পদ বরাদ্দ নিলেন, কার্যকরী কর্মকাণ্ড শুরু করলেন, ঠিক আছে? চারটা গেল। পরের চারটা কি দেখেন, এরপরে কি আপনি কাজ শুরু করে দিলেন। এখন যদি আপনি নির্দেশনা এবং প্রেরণা দুইটা যদি না দেন, তাহলে কি আপনার উদ্দেশ্য বাস্তবায়ন হবে? হবে না। আপনি যেমন একদিকে কর্মীদের নির্দেশনা দিবেন, অপরদিকে অনুপ্রাণিত করবেন, ঠিক আছে, মোটিভেশন দিবেন, এই দুইটা কিন্তু জরুরি উদ্দেশ্য বাস্তবায়নের একটা ধাপ, ঠিক আছে? এই 4 নম্বরের পরে 5 নম্বরটা আসবে, কাজ শুরু করার পরে এটা আসবে, কাজ শুরু করার পর নির্দেশনা এবং অনুপ্রেরণা এই দুটো থাকতে হবে কাজে পরে। এরপর মনিটরিং এবং মূল্যায়নের আগে কিন্তু এই 5 নাম্বার মনে রাখেন। 6 নম্বরে হচ্ছে মনিটরিং এবং মূল্যায়ন। আপনি মনিটর করবেন যে কাজ ঠিক মতো সবাই করতেছে কিনা, কাজ হচ্ছে কিনা। শুধু সবাই করতেছে কিনা সেটা না, মেশিন ঠিক মতো কাজ করতেছে কিনা সেটাও আপনি দেখবেন। আপনার সবকিছু মানে উৎপাদনের সবকিছু মনিটরিং করবেন এবং সবকিছু মূল্যায়ন করবেন, ব্যক্তি থেকে শুরু করে জড় বস্তু সবকিছু মূল্যায়ন হবে। এরপরে 6 নম্বরে আছে মূল্যায়ন। দেখেন আপনি নির্দেশনা দিলেন, প্রেরণা দিলেন, মনিটরিং করলেন, মূল্যায়ন করলেন, কাজের পরে এই 5 এবং 6 মিলে করলেন। করার পরে আপনি ফলাফল বিশ্লেষণ করবেন না, পর্যালোচনা করবেন না যে আসলে ফলাফলটা ঠিক মতো আসতেছে কিনা, করবেন কিনা বলেন। এটা একটা উদ্দেশ্যের একটা ধাপ, উদ্দেশ্য যদি ব্যবস্থাপনার ধাপ। এরপরে হচ্ছে ফিডব্যাক প্রদান। ফলাফল বিশ্লেষণ করলেন, পর্যালোচনা করলেন, তারপর আপনি ফিডব্যাক দিতে হবে না যে না আসলে এই কর্মী পারবে না বা এই মেশিনে পারবে না অথবা এই প্রতিষ্ঠান রাখা ঠিক না। হ্যাঁ, আচ্ছা, ফিডব্যাক দেওয়ার পরে কিন্তু আপনার কোন কাজ বলেন তো? ফিউচার অ্যাকশন প্ল্যান। পরবর্তী পদক্ষেপ কিভাবে নিবেন, কি করবেন। আপনার আগের পরিকল্পনা কি ভন্ডুল হয়েছে, ওটা কি সংশোধন করবেন নাকি নতুন করে করবেন, নাকি পরিকল্পনা ঠিক আছে নতুন প্ল্যান্ট বাড়াবেন, নতুন কি করবেন সেটার একটা পদক্ষেপ, পরবর্তী পদক্ষেপ। পদক্ষেপটা কখন? যখন লক্ষ্য পূর্ণ হলো না, কারণ লক্ষ্য পূর্ণ হলে তো আপনার ওটাই চলতে থাকবে এই কাজটা। পরবর্তী পদক্ষেপের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে, যেমন সময়, পরিবেশ, পরিস্থিতি পরিবর্তন হলে উদ্দেশ্যগুলি পর্যালোচনা করতে হয়। ঠিক আছে, ব্র্যাকেটে যা সেটা বাদ দেন, বাকিটুক লেখেন। ফিডব্যাকে কি আছে দেখেন, উদ্দেশ্য অর্জনের কোনো অংশ সাফল্য অর্জন হলে সেই সাফল্যের উপর ফিডব্যাক দিতে হবে। কর্মীদের উৎসাহিত করতে বলতে হবে ঠিক আছে, ভালো চলতেছে। সংশোধন করার দরকার হলে ওটাও বলতে হবে সংশোধন করো, ত্রুটি চিহ্নিত করতে হবে, উন্নতির পদক্ষেপ নিতে হবে। আর ফলাফল বিশ্লেষণ পর্যালোচনায় কি আছে, আপনি ফলাফল মাঝে মধ্যে বিশ্লেষণ করে দেখবেন। বিশ্লেষণ করে দেখলে যদি বোঝেন যে অর্জন হচ্ছে না, তাহলে আপনি লক্ষ্যগুলোকে পুনর্মূল্যায়ন করবেন, পর্যালোচনা করবেন। 6 নম্বরে কি আছে, কার্যক্রমের প্রতি নজর রাখবেন। প্রাথমিকভাবে নির্ধারিত লক্ষ্য এবং প্রকৃত ফলাফলগুলোর মধ্যে কোনো অমিল আছে কিনা সেটা পরীক্ষা করবেন, ত্রুটি আছে কিনা সেটা সংশোধন করবেন। নির্দেশনা এবং প্রেষণাদানে কি আছে, কর্মীদের নির্দেশনা দেবেন, কর্মীদের কাজ ভালো কাজের ধরে রাখার জন্য তাদের অনুপ্রাণিত করবেন, প্রেষণা দিবেন, ঠিক আছে। কার্যকরী কর্মকাণ্ডের মধ্যে কি আছে, কাজ শুরু করবেন। এটার পয়েন্টের ভিতরে নিজের ভাষায় লিখেন, উদ্দেশ্য অর্জনের জন্য কর্মী এবং সম্পদ মিলে, ঠিক আছে, কাজ শুরু করবেন। সম্পদ বরাদ্দ দিবেন, মানব সম্পদ থেকে শুরু করে সব ধরনের ভৌত অবকাঠামো থেকে শুরু করে সবকিছু পরিকল্পনা করবেন। পরিকল্পনার মধ্যে কি আছে, আপনি কি কাজ করবেন, কি সম্পদ দরকার, কোন পদক্ষেপ নিবেন এর জন্য, আপনার সময়সীমা কেমন হবে। এই দেখেন, এটি নির্ধারণ করা হয় যে কিভাবে কাজ করা হবে, কি সম্পদ দরকার, কোন পদক্ষেপ নেওয়া হবে, সময়সীমা কেমন হবে। এই কথাগুলো দিয়ে এই পয়েন্টসটা বানাবেন। আর প্রথমে হচ্ছে উদ্দেশ্য। আপনার উদ্দেশ্য অবশ্যই স্মার্ট হতে হবে। এই যে শব্দগুলো লিখবেন, এই 5টা শব্দ, এই অনুসারে লক্ষ্য সেট করা উচিত। ঠিক আছে, আবার একটা কথা লিখতে পারেন যে সংস্থার লক্ষ্য বা উদ্দেশ্য স্বল্প হয়, কখনো মধ্য হয়, কখনো দীর্ঘমেয়াদী হয়। এই যে দেখেন পয়েন্টস এর ভিতরে কি কি আছে, আপনি যদি আমার এই পয়েন্টস গুলো পড়েন তাহলে এখানে কোনো পাঁচাল পাবেন না, এখানে আজে বাজে কোনো কথা পাবেন না। এখানে সুন্দরভাবে যৌক্তিক কিছু কথা আছে। যেমন দেখেন স্মার্ট আপনার সহজে মনে থাকবে, স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী সহজে মনে থাকবে। কি আছে পরিকল্পনা প্রণয়নের মধ্যে দেখেন কি কাজ করা দরকার, কি সম্পদ, কোন পদক্ষেপ, মনে থাকবে আপনার পয়েন্টস গুলো। অতিরিক্ত কোনো গল্প নাই। এবার উপসংহার যদি দেখি, উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার প্রক্রিয়া একটি সুসংগঠিত এবং পরিকল্পিত পদ্ধতি যা প্রতিষ্ঠানকে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করে। এটি সংস্থাকে তাদের সম্পদগুলি আরো দক্ষতার সাথে ব্যবহার করতে সাহায্য করে। যাই হোক, আপনি এটা নিজের ভাষায় লিখতে পারবেন উপসংহার ভূমিকা। তাহলে আমরা কি এই দুটা প্রশ্ন কি ভালোভাবে আমরা শিখতে পারছি কিনা আমাকে বলেন। 1 আর 4 সাজেশনের পারছে কিনা বলেন। ইনশাআল্লাহ আমরা আগামী দিন এই প্রশ্ন পড়বো। আজকে আমরা ডাবল স্টার 2টা প্রশ্ন পড়লাম, কালকে
ইনশাল্লাহ ট্রিপল স্টার দুটো প্রশ্ন পড়বো। নবম ব্যাচে যারা আছেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর দশম ব্যাচে যারা আছেন তাদের জন্য এই চারটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো ইনশাল্লাহ আমরা আগামী দিন শেষ করব। আমাদের ব্যবসায় যোগাযোগ শেষ হয়ে গেছে, মৌলিক ব্যবস্থাপনা হচ্ছে। আপনারা প্রতিদিন যা পড়াই এগুলো ধরে ধরে যদি বাড়িতে বসে একটু পড়েন তাহলে কিন্তু কোর্স আপনার শেষ হয়ে যাবে। পরীক্ষা প্রস্তুতি 5টা সাবজেক্টের পরীক্ষা প্রস্তুতি নিতে আপনার খুব বেশি বেগ পাওয়া লাগবে না, আপনি যদি গ্রুপ স্টাডি অনলাইন ক্লাস করেন আমাদের সাথে। ঠিক আছে, তাহলে আজকে রেখে দিচ্ছি। ইনশাল্লাহ 10 মিনিট পরে 10টা থেকে আমরা উচ্চতর হিসাব বিজ্ঞান করতে বসবো। সেখানে আপনারা থাকবেন। যারা প্রথম থেকে আছেন তারা ইনশাল্লাহ উচ্চতর হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায় তাদের শেষ হয়ে গেছে আমি আশা করি। দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করছিলাম গতদিন, আজকে দ্বিতীয় অধ্যায় পড়বো। ঠিক আছে, গতকালকের পরিসংখ্যান ক্লাসটা ইনশাল্লাহ একটু পরে ইউটিউবে দিয়ে দেব। তো এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। কেউ কিছু না বললে রেখে দিই আমরা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।